আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তাহমিনা, কি অবস্থা, কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। ভর্তি হয়েছো? জি মিস। কি পরীক্ষা আসছো? মুস্তাক জাহান ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভর্তি হয়েছো তুমি? না মিস, হ্যাঁ মিস হয়েছে। না করলা কেন প্রথমে? না ম্যাম, ফার্স্টের দিকে আর কি ছিলাম না, ভর্তি হইনি তো, কালকে ভর্তি হয়ে আসছি। কালকে ভর্তি হয়েছে, আচ্ছা ভালো করেছো। ভর্তিটা যত দ্রুত হওয়া যাবে ততই ভালো। কি পরিমাণ আসলো? ভর্তি হয়েছো? জি ম্যাম, ওই ভর্তি হয়েছি, নেটে ম্যাম একটু প্রবলেম থাকে। ও আচ্ছা, এখন তো তোমরা আমার মনে হচ্ছে এখন তো মোটামুটি সবাই জুম শিখে ফেলেছো, তাই না? যে জুমে যেহেতু অনেকদিন ক্লাস করছো, পরীক্ষা জি মিস। দিয়েছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তারপরেও মানে দুঃখজনক হচ্ছে যখন ভাইবা নেওয়া হচ্ছিল, মানে যারা খারাপ করেছে, যাদের ভাইবা হলো, সেখানে অনেক মেয়ে কথাই বলতে পারছিল না। কারণ তারা হচ্ছে মিউট করে রেখেছে, কারণ তারা হয়তো আগে ক্লাস করে নাই, তারা সিস্টেম বুঝতে পারছে না। আচ্ছা যাই হোক, আমরা তো এখন বুঝতেই পারছো, এখন আমরা অফিসিয়ালি সেকেন্ড ইয়ারের ক্লাস আজকে আমরা করব। গত ক্লাসটা নিতে পাইনি, আমার বাসার এখানে কারেন্ট চলে গিয়েছিল দীর্ঘ সময়ের জন্য, আমার নেটও ছিল না, ঠিক আছে? তো আজকে আমরা হচ্ছে, তোমরা সবাই জানো যে আমরা দ্বিতীয় অধ্যায়টা পড়ি নাই, ক্লাস হচ্ছে নবম অধ্যায়টা, যেটা একটা ম্যাথের অধ্যায়, সেই নবম অধ্যায়টা আমি শুরু করেছিলাম তোমাদের ইউটিউব চ্যানেলে। আর হচ্ছে দ্বিতীয় সেটার কিছু অংশ আমরা করেছি, আর দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সম্পূর্ণ থিম। তো এখন আমি চাচ্ছি এই দুইটা অধ্যায় তোমাদেরকে আবার পুনরায় আমি পড়াবো, আর বাদ বাকি কিন্তু সব আমাদের শেষ হয়ে গিয়েছে। আর যেহেতু আমাদের এখন কলেজ বন্ধ, অনলাইনের উপরেই আমাদের ভরসা করতে হবে। তো আমি চাচ্ছি আজকে দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করতে, কারণ অনেক মেয়েরাই আমি জানি যে আবার ভর্তি হবে। তো ম্যাথের অধ্যায়টা যদি আমি এখন শুরু করি, তাহলে আবার তোমার হচ্ছে বুঝতে অসুবিধা হবে সবার। আচ্ছা, ওয়েটিং কে কে আছে একটু অ্যাড করে নিয়ে আমি ক্লাসটা শুরু করছি। আচ্ছা, এখন দেখি আমরা দ্বিতীয় অধ্যায়টা আজকে শুরু করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের নাম হচ্ছে, দেখো প্রথমেই দেখো, তোমরা কি স্ক্রিনে কোনো ছবি দেখতে পাচ্ছো? এখনো আসেনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, মিস ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? জি মিস, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাকে আজকে দেখবো। তাই আমার কাছে অনেকদিন পরে দেখবা। হ্যাঁ আসলে তোমাদের পরীক্ষা ছিল, পূজা বন্ধ, আর তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের ক্লাসটা আসলে অনেকদিন পরেই হচ্ছে। আচ্ছা, তো এখন নিশ্চয়ই স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা। দ্বিতীয় অধ্যায় আর্থিক বাজারের আইনগত দিক সমূহ। জি মিস। আচ্ছা, আবার চলে গেল। এখন এসছে, তাই না? জি মিস। আচ্ছা, তাহলে দেখো আমরা ক্লাস শুরু করে দিই। অলরেডি আমি 5 মিনিট একটু কথা বলি যে সবাই যাতে জয়েন করতে পারে। তো এখন দেখো, এই যে এই চ্যাপ্টার, ওয়ালাইকুম আসসালাম, এই চ্যাপ্টারটা যে আমরা তোমার হচ্ছে এটা আমরা বাদ রেখেছিলাম, তোমাদের সবার খেয়াল আছে, আমরা এই চ্যাপ্টারটা বাদ রেখেছিলাম। তো এটা দিয়ে আজকে আমরা সেকেন্ড ইয়ারের ক্লাসটা শুরু করছি। তো আমাদের অধ্যায়টার নাম হচ্ছে আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। যদি ইংরেজিতে বলি তাহলে লিগ্যাল অ্যাসপেক্ট অফ ফিনান্সিয়াল মার্কেট। তো আমরা প্রত্যেকেই কিন্তু অনেক আর্থিক বাজার এই জিনিসগুলো হচ্ছে আমরা শুনি সব সময়, যে আর্থিক বাজার জিনিসটা কি। আসলে আর্থিক বাজার হচ্ছে এরকম একটা বাজার যেখানে তোমার আর্থিক সম্পত্তি সমূহ ক্রয় এবং বিক্রয় করা হয়, ঠিক আছে? আর্থিক সম্পত্তি সমূহ ক্রয় এবং বিক্রয় করা হয়। আচ্ছা, তোমাদের জন্য একটা নোটিশ ছিল যে তোমরা যখন ক্লাস করবা তখন হচ্ছে ভিডিওটা অন রাখবা, এরকম একটা বিষয় ছিল। ঠিক আছে, ভিডিও অন রাখলে না আবার ইউটিউবে ছাড়া হয়, তখন একটু অড লাগে। ইউটিউবে ছাড়া হলে কি ওয়ার্ড লাগবে? আমরা একটু তো আমরা দেখবো যে আমরা যাদের ক্লাস নিচ্ছি তারা আমাদের স্টুডেন্ট কিনা, ঠিক আছে? কারণ এরকম হয়েছে তোমাদের পরীক্ষায় আমরা পেয়েছে
সেই পরীক্ষার খাতা ছেলের নামে খাতা পাওয়া গিয়েছে, ঠিক আছে? একটা ছেলেও পরীক্ষা দিয়েছে তোমাদের সাথে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে সবাই আমাদের স্টুডেন্ট, ঠিক আছে? একটু ভিডিওটা অন রাখবা, পরে তোমরা হচ্ছে অফ করে দিও যাতে আমি দেখতে পারি। আচ্ছা, তো যেটা হচ্ছে আমরা আর্থিক বাজার বলছিলাম যে যেই বাজারে আসলে তোমার আর্থিক সম্পত্তি সমূহ ক্রয় বিক্রয় করা হয় সেই বাজারকে আমরা বলছি হচ্ছে আর্থিক বাজার। তাহলে এখন আর্থিক সম্পত্তিগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা জানবো, এবং আর্থিক বাজারের ধরন কি কি আমরা সেই সম্পর্কে হচ্ছে তোমার এই অধ্যায়ে জানতে পারবো। এই হলো আমাদের অধ্যায়ের প্রথম পৃষ্ঠা ছিল, এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাচ্ছি। দেখো 72 পৃষ্ঠায় তোমরা হচ্ছে বই নিয়ে বসবা, যখন ক্লাসে বসবা। সেকেন্ড পেপার না, ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? আমাদের দ্বিতীয় অধ্যায়টা বাকি ছিল, ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়টা করা হয় নাই। তো একটু খেয়াল করে দেখো, আর্থিক বাজার 72 পৃষ্ঠা। আমার বইয়ের সাথে তোমাদের পৃষ্ঠা নাও মিলতে পারে, কারণ হচ্ছে আমার বইটা নতুন এডিশন, আর তোমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আগের বছরের। তো আমরা একটু জেনে নিই আর্থিক বাজার জিনিসটা কি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জ্ঞান বা অনুধাবনের প্রশ্ন। দেখো, আর্থিক বাজার বলতে নির্দিষ্ট স্থান বা প্রতিষ্ঠানকে না বুঝিয়ে একটি ধারণাকে বোঝায়। প্রথমে আমরা বুঝে নিব আর্থিক বাজার কোনো প্রতিষ্ঠানও না, কোনো বাজারও না। সাধারণত বাজার বলতে আমরা কি বুঝি, যেমন নিউ মার্কেট, তোমার গাউসিয়া বা চাঁদনী চক, মনে করি একটা নির্দিষ্ট স্থান। কিন্তু আর্থিক বাজার কোনো নির্দিষ্ট স্থান না, এটা একটা ধারণা। সাধারণভাবে যে বাজারে স্বল্প দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা যায় তাকে আর্থিক বাজার বলে। এই লাইনটুকু আমরা জ্ঞান বা অনুধাবনের জন্য পড়বো। একটা জিনিস খেয়াল করো, তোমরা যারা ভাইবা দিয়েছো, তোমরা খেয়াল করেছো যে টিচাররা অনেকে হয়তো একই জাতীয় প্রশ্ন করছে, বা কি প্রশ্নগুলো করছে। যেমন আমি যদি কাউকে ভাইবা নিতাম তাহলে আমি এই প্রশ্নটাকে করতাম যে আর্থিক বাজার কাকে বলে। মানে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে তোমার চাকরি জীবন পর্যন্ত তোমার এই তোমার টপিকটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বলছি, যে বাজারে স্বল্প এবং দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা যায় তাকে আমরা বলছি আর্থিক বাজার। এটা হলো আমাদের জ্ঞানের উত্তর। এখন দেখো বলেছে ব্যাপক অর্থে আর্থিক বাজার হলো তহবিল সংগ্রহকারী ও তহবিল যোগানদাতাদের মিলনস্থল, যেখানে একজন উদ্বৃত্ত অর্থ অন্যের ঘাটতি পূরণের ব্যবহার করা হয়। এই লাইনটুকু আমি একটু বুঝিয়ে দিই। আসলে আর্থিক বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে কারো ঋণের প্রয়োজন, এরকম কিছু লোক থাকে, এবং কারো হচ্ছে ঋণের টাকা বেশি আছে, এরকম কিছু লোক থাকে। তাহলে এই যে এরা মিলেই হচ্ছে তোমার হচ্ছে যে আর্থিক বাজার পরিচালনা করে। ধরো তুমি একটা ব্যবসা করবা, তোমার টাকার প্রয়োজন, তুমি ঋণ নিতে চাচ্ছ। আবার কিছু লোক আছে যাদের বাসায় অনেক টাকা আছে, তারা ব্যাংকে জমিয়ে রেখেছে। তাহলে এই দুই শ্রেণীর লোক, যাদের অতিরিক্ত টাকা আছে, এবং আরেক শ্রেণীর লোক যাদের টাকার প্রয়োজন, এই দুই শ্রেণীর লোকের সমন্বয়ই হচ্ছে তোমার আর্থিক বাজার, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো আর্থিক বাজার জিনিসটা কি। তোমাদের কি বুঝতে অসুবিধা আছে? বুঝতে পেরেছো? এখানে একে আছে 11 জন আছে, দেখি। ফারহানা 210। আর্থিক বাজার কি তুমি বুঝতে পেরেছো? ভিডিওটা একটু অন করো দেখি তোমাকে। তুমি সবারটা করবো নাকি শুধু ওরটাই? ওরটাই, যেহেতু ওকে আমি জিজ্ঞেস করেছি, দেখি ওর কি অবস্থা। ও যে কথা শুনতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে না তাও আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, ও কোনো রেসপন্সই করছে না। নাফিসা 209। মিস আমাকে আরেকটু বুঝান, আমি মাত্র আসছি তো। ও আচ্ছা, আরেকটু বুঝাবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বলছি আমি আবারও সবার উদ্দেশ্যে একবার বলছি। আর্থিক বাজার হচ্ছে এমন একটা জিনিস যেখানে স্বল্প এবং দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করা হয়। এখন স্বল্প মেয়াদীর মেয়াদ কত সেটা আমরা জানি, যেটা মেয়াদ 1 দিন থেকে শুরু করে 1 বছর বা তার কম, ঠিক আছে? সেই ধরনের সম্পত্তি যেমন কি কি আছে, ট্রেজারি বিল বা হচ্ছে তোমার বাণিজ্যিক পত্র, এই ধরনের জিনিসকে আমরা বলবো স্বল্প মেয়াদী জিনিস। আর দীর্ঘমেয়াদী, যেটার মেয়াদ 5 বছর বা তার অধিক,
এরকম হতে পারে বন্ড, ডিবেঞ্চার, শেয়ার। এই ধরনের আর্থিক সম্পত্তি যেখানে ক্রয় বা বিক্রয় করা যায় তাকে বলা হচ্ছে আর্থিক বাজার। ঠিক আছে, এই হলো বিষয়টা। আমি আরেকবার বলে দিলাম। এখন আমি প্রশ্ন করছি ইফাত করিমা, তোমার রোলটা লেখো নাই, তোমার রোল যেন কত ভুলে গিয়েছে আমি। ম্যাম 19/225। হ্যাঁ, একটু এরকম রোলটা সাইডে লিখে ফেলবা। হ্যাঁ, তুমি বলো তো যে আর্থিক বাজার ওকে জিনিসটা ম্যাম। কি? মানে যে বাজারে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে। হ্যাঁ, তুমি কি এটা বুঝিয়ে বলেছো নাকি মানে স্ক্রিনে দেখাচ্ছে এটা দেখে দেখে বলছো আর কি? না না ম্যাম, আমি বুঝতে অন্যদিকে পেরেছো? তাকিয়ে হাত পা নাড়িয়ে আচ্ছা, বলতেছিলাম। হ্যাঁ ম্যাম, না আমাদের বুঝতে উদ্দেশ্য পেরেছি। হচ্ছে যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে, যেহেতু আমরা অনলাইন হলেও জি আমরা মিস। যাতে সবাই বুঝতে পারি। আচ্ছা, যেহেতু তোমরা এটা বুঝতে পেরেছো, এখন দেখো এখানে কতগুলো জনপ্রিয় সংজ্ঞা আছে। আমরা সবাই জানি যে সংজ্ঞাগুলো আমাদের সরাসরি পরীক্ষা আসে না, তারপরেও আমরা জেনে রাখবো যে কে কি বলেছে আর্থিক বাজারের সম্পর্কে। ঠিক আছে, তো এগুলো আমাদের পরীক্ষার জন্য তেমন পড়ার দরকার নেই, জাস্ট একটু আমরা বাসায় নিজেরা একটু দেখে নিব যে কোন রাইটার কি বলেছে। এখন দেখো নিচের একটা কথা আছে, এখন যদি আমাদেরকে বলে আর্থিক বাজারের অনুধাবনের প্রশ্ন কি হবে, জ্ঞানমূলকটা ইফাত করিমা ঠিক মতো বলতে পেরেছে। যদি অনুধাবনে আসে তাহলে আমরা নিচের এখান থেকে দিব। আর্থিক বাজারে সাধারণত যে সমস্ত আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা যায় সেগুলো হলো বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। ঠিক আছে, তার মানে যেই বাজারে তোমার এই বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এই ধরনের সম্পত্তি আমরা বিক্রি এবং কিনবো, সেই বাজারটাকে আমরা মূলত কি বলছি, আর্থিক বাজার বলেছি। পরিশেষে বলা যায় আর্থিক বাজার হলো এমন একটি ব্যবস্থা ঋণদাতা ও ঋণ গ্রহীতা একত্রিত হয় এবং তারা তাদের চাহিদা অনুযায়ী আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করে থাকে। ঠিক আছে, আর এই হলো আমাদের অনুধাবনের উত্তর। এই যে এই শেষের 4 লাইন হচ্ছে আমাদের অনুধাবনের উত্তর, আর যে প্রথমের মাঝখানের 1 লাইন হচ্ছে আমাদের জ্ঞানের উত্তর। ঠিক আছে, তো এখন আমরা যদি জ্ঞানটা বুঝতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আমাদের পক্ষে অনুধাবন লেখা সম্ভব হয়। কিন্তু আমরা কি করি জানো, জ্ঞানটা ঠিক লিখি, অনুধাবনে এসে নিজের ইচ্ছা মতো আজগুবি মনের কিছু কথা লিখে ফেলি, তখন আমাদের নাম্বার পাই আমরা 1। অনেক মেয়েরাই আমাদেরকে প্রশ্ন করি মিস অনুধাবনে কেন 2 পাই না? কারণ অনুধাবনে তোমরা মূলত জ্ঞানের উত্তর যেটা না সেটাই লিখো, অনুধাবনের উত্তর জ্ঞানের থেকে আলাদা হবে। মানে তুমি জ্ঞানের জিনিসটাকে বুঝিয়ে ভেঙে বিশ্লেষণ করবা। এখানে ঠিক যেরকম করা হয়েছে দেখো, যে প্রথমে আমরা জ্ঞান যেটা বললাম সেটাকে সেই আলোকেই তোমার হচ্ছে 4টা লাইন বা 1টা 2টা লাইন তুমি লিখে দিবা। আচ্ছা, তাহলে আমার ধারণা যে আর্থিক বাজার কি এটা হচ্ছে এখানে জ্ঞানের উত্তর। আর যদি বলি আর্থিক বাজার কি ব্যাখ্যা করো, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের অনুধাবনের প্রশ্ন উত্তর। এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জ্ঞানমূলক বা তোমার হচ্ছে অনুধাবনের প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এখন এইটাতে বুঝতে কারো অসুবিধা না থাকলে আমি পরের টপিকটাতে যাব। দেখো তো এটা বুঝতে জি মিস, বুঝতে পেরেছি মিস। বুঝতে পেরেছো, খুবই ভালো। তাহলে আমরা 2.2 চলে যাচ্ছি, আর্থিক বাজারের উপাদানসমূহ। ঠিক আছে, কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল মার্কেট সিস্টেম মানে হচ্ছে আর্থিক বাজারে কারা কারা থাকে। ঠিক আছে, আমরা দেখবো যে আর্থিক বাজারে কি কি জিনিস থাকে, সেটা হতে পারে ব্যক্তি, সেটা হতে পারে তোমার কোনো বস্তু। প্রথমেই আমরা দেখবো সিকিউরিটিজ। আমরা সেই যে যখন 9 কমার্সে নিয়েছি তখন থেকে আমরা সিকিউরিটিজ শব্দটার সাথে পরিচিত, শুনেছি, কিন্তু আজকে আমরা একটু ভালোভাবে জানবো। উপরের লাইনটা একটু পড়ি, কারণ উপরের লাইনটা একটা এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা উপরের লাইনটাতে দেখো বলা হয়েছে যে এই যে এখানে দেখো আর্থিক বাজার অর্থ পুঁজি বাজার নিয়ে গঠিত। ঠিক আছে, আর্থিক বাজার আসলে 2টা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে কি পুঁজি বাজার। ঠিক আছে, তো অর্থ বাজার জিনিসটা কি, যেটা হচ্ছে তোমার স্বল্প মেয়াদী সেটাকে আমরা বলছি অর্থ বাজার, আর যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সেটাকে আমরা বলছি পুঁজি বাজার। ঠিক আছে, তাহলে এখন তোমার এমসিকিউ প্রশ্ন থাকতে পারে আর্থিক বাজারের নিচে কোনটি নিয়ে আর্থিক বাজার গঠিত, সেখানে তোমার অর্থ বাজার থাকতে পারে অপশন, পুঁজি বাজার থাকতে পারে, বা আরো 2-3টা অপশন দিয়ে তোমাকে উত্তরটা দিতে হবে, তুমি সঠিকটা মানে
অ্যান্সারটাকে রাইট দিবা। তো সেই ক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো আর্থিক বাজারে দুইটা উপাদান, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে পুঁজিবাজার। আর্থিক বাজারের সাথে বিভিন্ন পক্ষ জড়িত আর্থিক বাজারের উপাদান সমূহ নিম্নে সংক্ষেপে তুলে ধরা হলো। আচ্ছা, তাহলে এখন আমরা আর্থিক বাজারের উপাদানটা করছি। প্রথমেই দেখো সিকিউরিটিজ। সিকিউরিটিজ কি? এটা হচ্ছে আর্থিক বাজারে লেনদেনকৃত সিকিউরিটি হতে পারে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী। এতক্ষণে আমরা সবাই জেনে গিয়েছি আর্থিক বাজারের সিকিউরিটিজ গুলো স্বল্প মেয়াদীও হতে পারে, দীর্ঘমেয়াদীও হতে পারে। স্বল্প মেয়াদী সিকিউরিটিজ হলো ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, পুনঃক্রয় চুক্তি ইত্যাদি। এরা খেয়াল করো, এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। নিচে কোনটি স্বল্প মেয়াদী সিকিউরিটি? এরকম প্রশ্ন থাকতে পারে। নিচে কোনটি স্বল্প মেয়াদী সিকিউরিটি? ধরো আমি দিয়ে দিলাম ট্রেজারি বিল, সাথে দিয়ে দিলাম শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। তোমরা কোনটাতে রাইট দিবা? আমি ট্রেজারি বিল। এক্স্যাক্টলি। এখন তোমরা যদি এটা না জানো তাহলে কি তোমরা কখনোই এটা সঠিক উত্তর করতে পারবে? এখন আমি ট্রেজারি বিল বললাম, তুমি যদি বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, পুনঃক্রয় চুক্তি, তার মানে এই পাঁচটা জিনিস দিয়ে কিন্তু পাঁচটা এমসিকিউ কোশ্চেন করা যায়। ঠিক আছে? এই জন্যই আমাদের বইয়ের লাইনগুলো আমরা যারা ভালো করতে চাই তাদেরকে অবশ্যই বইয়ের ভেতরের লাইনগুলো পড়তে হবে। তো এখন যখন আমরা এবার এমসিকিউ প্রশ্ন করলাম, তোমরা দেখেছো যে আমরা অধ্যায়ের পেছন থেকে আমরা ম্যাক্সিমাম টিচাররা প্রশ্ন করেছি। কারণ দীর্ঘদিন তোমাদের ক্লাস বন্ধ, এভাবে তোমরা ক্লাস করতে পারো না, এই কারণে। কিন্তু তোমাদের মেইন পরীক্ষায় কি এরকম আসবে? কখনোই না। এরকম বইয়ের ভেতর থেকে আমাদের প্রশ্নগুলো আসবে। তাহলে আমরা সিকিউরিটিজ কি শিখে নিলাম। সিকিউরিটিজ হচ্ছে এই জিনিসগুলোকে সিকিউরিটি এক করতে সিকিউরিটিজ বলে। কোন জিনিসগুলো? ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, পুনঃক্রয় চুক্তি, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। এই সবগুলোকে আমরা একসাথে বলছি সিকিউরিটিজ। কারণ আমরা যদি একটা একটা করে বলতে যাই তাহলে আমাদের অনেকগুলো বলা লাগবে। এই কারণে এই সবগুলোর একটা সমন্বিত নাম হচ্ছে সিকিউরিটি। ধরো আমি যদি বললাম যে তোমাদের ক্লাসের প্রতিটা মেয়েকে যদি আমি নাম ধরে বলি, ধরো নরিন, নুসরাত, সুইটি, তাহমিনা, ইয়াসনা, ঠিক আছে, তারপর হচ্ছে ঋতু, এরকম করে যদি আমি বলি আমার অনেক সময় লেগে যাবে। কিন্তু এরকম না বলে যদি আমি বলি ক্লাস 12 এর কমার্সের মেয়েরা, তাহলে কি হলো? আমি একসাথে সব মেয়েকে কি করে ফেললাম? বলে ফেললাম। ঠিক সেরকম সিকিউরিটিজ গুলোকে আমরা একটা একটা করে না বলে, মানে ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, এগুলো একটা একটা করে না বলে যখন আমরা সবগুলোর একটা নাম দিয়ে দিয়েছি কি? সিকিউরিটিজ। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো সিকিউরিটিজ কি, সেটা কি বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, কি রেসপন্স করো, জানলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পেরেছো। জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ যে বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখন দেখো সিকিউরিটিজ হয়ে গেল। এখন আমরা দেখবো যে সিকিউরিটিজ ইস্যুয়ার। আমরা নাম শুনেই বুঝতে পেরেছি যে সিকিউরিটিজ ইস্যুয়ার কারা। যে সমস্ত কোম্পানি এই সিকিউরিটিজ গুলো, যেগুলো আমরা উপরে পড়লাম, এই সিকিউরিটিজ গুলো ইস্যু করা মানে হচ্ছে বিক্রি করা। ইস্যু করা মানে কি? বিক্রি করা। তাদেরকে আমরা বলছি সিকিউরিটিজ ইস্যুয়ার। দেখো বলেছে যে সমস্ত কোম্পানি বিভিন্ন সিকিউরিটিজ ইস্যু করে, মূলধন বাজার থেকে অর্থ সংগ্রহ করে, তাদেরকে সিকিউরিটিজ ইস্যুয়ার বলে। একটা উদাহরণ দিয়েছে, যেমন বসুন্ধরা কোম্পানি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে তাদের মূলধনের একটি অংশ সংগ্রহ করলো, তাহলে বসুন্ধরা কোম্পানি হলো সিকিউরিটিজ ইস্যুয়ার। ঠিক আছে? আমি আবারও বলছি, যে কোম্পানিগুলো এই যে উপরে যে সিকিউরিটিজ গুলো আমরা করলাম এগুলো বাজারে বিক্রি করে, তাদেরকে আমরা বলছি সিকিউরিটিজ ইস্যুয়ার। এখানে একটা উদাহরণ দিয়েছে, বসুন্ধরা কোম্পানি যদি সাধারণ শেয়ার বিক্রি করে তাহলে বসুন্ধরা কোম্পানিকে আমরা বলবো সিকিউরিটিজ ইস্যুয়ার। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট যেটা আমি পড়ালাম, সিকিউরিটিজ ইস্যুয়ার, এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? নো মিস, বুঝতে পেরেছি। না, এটা অনেক সহজ, আমি জানতাম তুমি বুঝতে পারবা। এখন যেটা আসছে বিনিয়োগকারী, এটাও সবাই বুঝতে পারবা, সবাই আগে থেকে পড়ে এসেছে। বিনিয়োগকারী আসলে মূলত যাদের
টাকা আছে বা টাকাটা যারা হচ্ছে তোমার বাজারে বিনিয়োগ করে বা ইনভেস্ট করে তাদেরকে আসলে আমরা কি বলি, বিনিয়োগকারী বলি, তাই না? তো আর্থিক বাজারে বিনিয়োগকারী দুই ধরনের হয়, ব্যক্তি ও প্রতিষ্ঠান। কিরকম? ধরো তুমি যদি নিজের শেয়ার কিনো তাহলে তুমি একজন বিনিয়োগকারী হবা, সেটা হবে ব্যক্তি। আর যদি কোনো কোম্পানি শেয়ার কিনে না তাহলে সেটা হবে কোম্পানি বিনিয়োগকারী বা প্রতিষ্ঠান বিনিয়োগকারী। তাতে এখানে বলেছে এই সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী হলো তহবিলের যোগানদাতা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হলো ব্যাংক, বীমা কোম্পানি, লিজিং কোম্পানি ইত্যাদি। বুঝিয়ে দিচ্ছি, দেখো যখন আমরা শেয়ার গুলো বা এই যে সিকিউরিটিজ গুলো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ইস্যু করা হয় তখন কিন্তু সবাই এটা কিনতে পারে। তুমি আমি যেরকম কিনতে পারি সেরকম একটা ব্যাংকও কিনতে পারে, একটা বীমা কোম্পানিও কিনতে পারে, একটা লিজিং কোম্পানিও কিনতে পারে। এই কারণে বিনিয়োগকারী দুই ধরনের, ব্যক্তিও হতে পারে, প্রতিষ্ঠানও হতে পারে। এখন তোমরা বলতে পারো মিস ব্যাংক সিকিউরিটিজ কিনে কি করবে? ব্যাংকে যে আমরা অর্থটা জমিয়ে রাখি, আমরা যে প্রতি মাসে মাসে আমানত করি ব্যাংকে, সেই টাকাটা তো ব্যাংক ফেলে রাখে না, সেই টাকাটা ব্যাংক বিনিয়োগ করে যাতে ওই টাকাটা থেকে সে আরো বেশি আর্ন করতে পারে। তো ব্যাংক ওই টাকা থেকে মানুষকে ঋণও দেয়, আবার এরকম শেয়ার বা সিকিউরিটিজ গুলো কিনেও রাখে। কারণ শুধুমাত্র যদি ব্যাংক ওই টাকা থেকে ঋণ দেয় তাহলে ব্যাংকের দায় অনেক বেড়ে যায়। কারণ আমরা প্রত্যেকে জানি একটা প্রতিষ্ঠান যদি তার বিনিয়োগের সমস্ত অর্থ এক জায়গায় বিনিয়োগ করে ফেলে তাহলে তার ঝুঁকিটা কি হয়, বেড়ে যায়। এই কারণে ব্যাংক, বীমা কোম্পানি, লিজিং কোম্পানি ইত্যাদি কোম্পানিগুলো তোমার শুধুমাত্র ঋণ দিয়ে বসে থাকে না, তারা শেয়ার এবং সিকিউরিটিজ মার্কেটে বিনিয়োগ করে। আচ্ছা, আমরা 3 নাম্বার পয়েন্ট করলাম বিনিয়োগকারী। এটা বুঝতে অসুবিধা আছে কিনা কারো? না মিস। নো মিস। থ্যাংক ইউ। এখন আমরা যাচ্ছি 4 নাম্বার পয়েন্ট, মার্চেন্ট ব্যাংকার। তোমাদের নাম শুনে মনে হচ্ছে যেন কত কঠিন, আসলে না, জিনিসটা অনেক সোজা। মার্চেন্ট ব্যাংকার জিনিসটা কি দেখো, যে সকল প্রতিষ্ঠান কোনো কোম্পানি শেয়ার ইস্যু ও বিক্রির ক্ষেত্রে কিছু ম্যানেজার এবং অবলেখকের ভূমিকা পালন করে তাকে মার্চেন্ট ব্যাংকার বলে। আমি সহজ করে বুঝিয়ে দিই। কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে তোমার কমিশনের বিনিময়ে অন্য কোনো কোম্পানি তোমার শেয়ার সিকিউরিটি সেগুলো বিক্রি করে দেয়। কারণ ধরো বড় বড় কোম্পানিগুলোর আসলে লেনদেন অনেক বেশি, শত শত কোটি টাকা, তারা শেয়ার কিনেও অনেক টাকা। এত টাকার লেনদেন তাদের পক্ষে একা তোমার ম্যানেজ করা তোমার পসিবল হয় না। এই কারণে কি হয়, তোমার হচ্ছে যে কোম্পানিগুলো তোমার হচ্ছে একটা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় যে আপনি আমার হয়ে আপনি শেয়ার, আমার শেয়ারগুলো আপনি ইস্যু করবেন এবং বিক্রি করে দিবেন। ধরো আমি তোমাদের ক্লাসে ঋতুকে দায়িত্ব দিলাম যে তোমাদের যে হচ্ছে পিকনিক হচ্ছে সেই পিকনিকের টাকাগুলো আমাকে তুলে দিবা। তো এই যে আমি তার দায়িত্ব দিলাম ঋতুকে, তাহলে ঋতুই হয়ে গেল মার্চেন্ট ব্যাংকার। তো আমি ধরো শিখছি এরকম কোম্পানি কি করেছে, যদি কোনো প্রতিষ্ঠানকে তার শেয়ার এবং ইস্যু বিক্রির দায়িত্ব দিয়ে দেয় বা ম্যানেজার বা অবলম্বনের ভূমিকা পালন করে তখন তাদেরকে আসলে কি বলছে, মার্চেন্ট ব্যাংকার। দেখো এই লাইনটাই বলেছে, যে সকল প্রতিষ্ঠান কোনো কোম্পানি শেয়ার ইস্যু ও বিক্রয়ের ক্ষেত্রে ইস্যু ম্যানেজার। অবলেখক মানেটা কি জানো? আচ্ছা, অবলেখক হচ্ছে এমন এক ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান, আমি আবার বলছি, অবলেখক হচ্ছে এমন এক ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কমিশনের বিনিময়ে অন্য কোম্পানির শেয়ার এবং সিকিউরিটিজ গুলো বিক্রি করে দেয়। কমিশনের বিনিময়ে ধরো তোমাকে আমি বললাম যে একটু আগে তোমাকে ইয়াসনাই কথা বললাম যে ইয়াসনা তোমাকে আমি 200 টাকা দিব, তুমি আমাকে নিউ মার্কেট থেকে একটা জিনিস কিনে এনে দাও, ঠিক আছে? এই যে তোমাকে আমি 200 টাকা হলো তোমার কমিশন, এই তুমি কমিশনের বিনিময়ে আমাকে নিউ মার্কেট থেকে একটা জিনিস কিনে এনে দিলে, তো তুমি আমার কি হয়ে গেলা, অবলেখক। এই অবলেখক কি করছে, একটা জিনিস বলতে আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি, অবলেখক হচ্ছে কমিশনের বিনিময়ে কোম্পানির শেয়ার ইস্যু আর কি করে, বিক্রি করে, ঠিক আছে? তাকে আমরা বলছি অবলেখক। এই অবলেখক যারা দায়িত্ব পালন করে তাদেরকে আসলে আবার আমরা কি বলছি, মার্চেন্ট ব্যাংকার। তো কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানকে অবলেখক বলা হয়। দেখো যেটা আমি তোমাদেরকে মাত্র বুঝালাম, কোম্পানির শেয়ার বিক্রয়ে নিয়োজিত প্রতিষ্ঠানকে অবলেখক বলা হয়। তাহলে কোম্পানির শেয়ার, ধরো আমি এসিআই কোম্পানি মালিক, আমার শেয়ার যেই প্রতিষ্ঠান বিক্রি করবে সেই হবে আমার কি, অবলেখক, ঠিক আছে?
ধরো তুমি হচ্ছে এবিসিডি কোম্পানির মালিক, তোমার শেয়ার যে কোম্পানি বিক্রি করে দিবে সেই হবে তোমার অবলেখক। তোমার শেয়ার কি সে শুধু শুধু বিক্রি করে দিবে? অবশ্যই না, তুমি তাকে একটা কি দিবা? কমিশন দিবা। এখন একটা উদাহরণ দিয়েছে, যেমন আমাদের দেশে আইসিবি মার্চেন্ট ব্যাংকার হিসেবে কাজ করে। আইসিবি হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ অবলেখকের ভূমিকা পালন করে। যেমন তুমি যদি খুব ব্যস্ত মানুষ থাকো, তোমার যদি কোম্পানির অনেক শেয়ার হয়, তোমার পক্ষে এতগুলো শেয়ার নিজের হ্যান্ডেলিং করা সম্ভব না, তখন তুমি আইসিবির কাছে যে কমিশনের বিনিময়ে তুমি শেয়ার ক্রয় বিক্রয়ের দায়িত্বটা আইসিবি কে দিয়ে দিতে পারবে। কারণ আমরা জানি যে শেয়ার বিক্রি করা একটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং কিছু স্টেপ ফলো করতে হয়। চাইলে আমি শেয়ার বিক্রি করতে পারবো না, ঠিক আছে? একটা দেশের আইন অনুযায়ী নিবন্ধন করে তারপরে তোমাকে কি করতে হবে, অনেকগুলো প্রসিডিউর আছে, আমরা এই চ্যাপ্টারে শিখবো। তো সেগুলো ফলো করে তোমাকে শেয়ার বিক্রি করতে হবে। তাহলে যেই প্রতিষ্ঠানটা এই মানুষের শেয়ার বিক্রির দায়িত্ব নিচ্ছে তাকে আমরা বলছি মার্চেন্ট ব্যাংকার। আবারও বলছি, যেই প্রতিষ্ঠানটা মানুষ বা আমাদের বিনিয়োগকারী শেয়ার বিক্রয়ের দায়িত্ব নিচ্ছে তাকে আমরা বলছি মার্চেন্ট ব্যাংকার। এই মার্চেন্ট ব্যাংকারের মধ্যেই একজন হচ্ছে অবলেখক বা ইস্যু ম্যানেজার, ঠিক আছে? আর আমাদের দেশে মার্চেন্ট ব্যাংকারের দায়িত্ব পালন করছে আইসিবি। এখন দেখো বুঝতে অসুবিধা আছে কিনা? না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারছি যেহেতু মিস। বুঝতে পেরেছো, তো এখন আমরা পরেরটাতে যাচ্ছি। সেটা হচ্ছে 5 নাম্বারটা দেখো, ক্রেডিট রেটিং কোম্পানি। ক্রেডিট রেটিং কোম্পানি জিনিসটা কি এটা আমরা দেখে নিই। এটাও আমাদের কাছে, নামটা আমাদের কাছে মনে হচ্ছে যে কত কঠিন কিছু, আসলে কঠিন কিছু না, আমি বললে তুমি বুঝতে পারবে। ক্রেডিট রেটিং কোম্পানি, তোমরা যারা ভবিষ্যতে ফিনান্স নিবা, মানে হচ্ছে যে বিবিএ করার সময়, এখন তো তোমরা কেউ ফিনান্স করতেই চাও না, কঠিন বলে, ঠিক আছে? তো যখন ইন্টারমিডিয়েট পাসটা করে যাবা তখন আবার ফিনান্স করার জন্য পাগল হয়ে যাবে, কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে এটা ভ্যালু অনেক বেশি। তো যেটা বলছিলাম যে এই ক্রেডিট রেটিং কোম্পানিগুলো কি করে, এই ফিনান্সের ছেলেমেয়েরাই মূলত এই ক্রেডিট রেটিং কোম্পানিগুলোতে জব করে। এইটা হচ্ছে যে ক্রেডিট বলতে আমরা কিন্তু সাধারণ কথায় বুঝি যে লোন বা ঋণ, ঠিক আছে? লোন বা ঋণ। তো কোম্পানিগুলো কিন্তু তোমার যখন বাজারে নতুন শেয়ার বা বন্ড ইস্যু করতে যায় তখন কিন্তু তাদের আগের অবস্থা কিরকম ছিল, তারা কি ঠিকমতো মানুষের লোনের টাকা পরিশোধ করেছে কিনা, তাদের ব্যবসা কেমন চলছে, তাদের ব্যবস্থাপনা কিরকম, সেটা মানুষ জানতে চায়। এই যে একটা কোম্পানি তোমার শেয়ার ইস্যু করতে যাবে তখন তাদের আর্থিক অবস্থা, তাদের ব্যবস্থাপনা দক্ষতা ইত্যাদি একটা রেটিং বা মানদণ্ড দেয় হচ্ছে তোমার এই কোম্পানিগুলো। এখন আমি তোমাদের কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো তুমি হচ্ছে একটা কলেজে ভর্তি হতে যাচ্ছ, তো কলেজে ভর্তি হতে গেলে তখন কিভাবে দেখবে যে তোমার সবাই কি করে তোমার স্কুলের মার্কস সম্পর্কে তোমার কাছে জানতে চাইবে, তাই না? যে তুমি বাংলায় কি গ্রেড পেয়েছো, ইংরেজিতে কি গ্রেড পেয়েছো, অঙ্কে কি গ্রেড পেয়েছো। এই গ্রেড গুলো দেখে আসলে আমরা বুঝিনি যে এই মেয়েটা কতটুকু যোগ্য বা কতটুকু ভালো, তাকে আমি আমার কলেজে অ্যাডমিশন দিব কিনা। ঠিক সেরকম যখন একটা কোম্পানি বাজারে শেয়ার বা বন্ড ইস্যু করতে যায় তখন কিন্তু যারা বিনিয়োগকারী আছে তারাও জানতে চায় যে আমি আমার এত কষ্টের টাকাটা এখানে আমি বিনিয়োগ করব, তাদের অবস্থা কি হবে, তাদের কাছে আসলে কি আমি আমার বিনিয়োগটা সেফ কিনা। তাদের এই অবস্থা জানার জন্যই একটা কোম্পানি ক্রিয়েট হয়েছে, তার নাম হচ্ছে ক্রেডিট রেটিং কোম্পানি। তারা অন্যান্য কোম্পানিগুলোকে একটা রেট দেয়। আমরা টিচাররা যেরকম তোমাদের পরীক্ষা নিয়ে একটা গ্রেড দেই, যেমন কেউ বাংলাতে পেয়েছে এ গ্রেড, ইংরেজিতে পেয়েছে বি, ম্যাথে পেয়েছে এ প্লাস, ঠিক সেরকম এই ক্রেডিট রেটিং কোম্পানিগুলো অন্যান্য কোম্পানিকে বিভিন্ন গ্রেড দেয়। তাদের আর্থিক অবস্থা গ্রেড এ, ব্যবস্থাপনা দক্ষতা গ্রেড বি, সব মিলিয়ে তোমাদের যেরকম সব মিলিয়ে একটা সিজিপিএ আসে, ঠিক তাদেরকেও সব মিলিয়ে একটা গ্রেড বা রেটিং দেয়। তো যেরকম আমরা দেখে নিই যে একটা মেয়ে প্লাস, তার মানে সে সব বিষয়ে ভালো,
ঠিক সেরকম যখন আমরা দেখি যে একটা কোম্পানি গ্রেড এ বা ট্রিপল এ, তখন আমরা ধরে নিব এই কোম্পানির অবস্থা অনেক ভালো। এই যে গ্রেডটা দিল, এই গ্রেডটা দেওয়ার কাজই হচ্ছে তোমার ক্রেডিট রেটিং কোম্পানি। আচ্ছা, এখন আমি জানি তোমাদের কাছে এটা একটু লাগছে, আমি আবার বলে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে পরের পৃষ্ঠাও ক্রেডিট রেটিং কোম্পানি সম্পর্কে আছে। আবার যাদের আর্থিক অবস্থা মোটামুটি তাদেরকে 3টা বি বা ট্রিপল বি দিয়ে রেটিং দেওয়া থাকে। এখন খেয়াল করো, যেই মেয়েকে আমরা এ প্লাস দিলাম, ধরে নিলাম তারা খুব ভালো, তাই না? আমরা তুমিও বলবা যে এই মেয়ে এ প্লাস পেয়েছে, খুব ভালো। আবার যেই মেয়ে 4.5 পেলো বা তোমার হচ্ছে এই গ্রেড পেলো, সে কিন্তু তার অবস্থা মোটামুটি। এরকম বিনিয়োগকারীগণ ক্রেডিট রেটিং বিবেচনা করে কোন কোম্পানির আর্থিক অবস্থা, ব্যবস্থাপনা দক্ষতা সহ সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হতে পারে। ফলে বিনিয়োগকারীদের পক্ষে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। এখন পুরো বিষয়টা আমি তোমাদের উদাহরণটি দিয়ে বুঝাই। তোমাদের মার্কশিটে যার এ প্লাস আছে তাকে আমরা দেখেই ধরে নিব যে এর অবস্থা খুব ভালো, একে আমরা আমাদের কলেজে দিব। যার এ তাকে আমরা ধরে নিব মোটামুটি, যার বি সি তাকে আমরা ধরে নিব তাদের থেকেও খারাপ। এই যে আমরা তোমাদেরকে গ্রেডিং দেখে রেট করলাম, এটা তো আমি তোমাদের রেজাল্টের বিষয়ে বলছি। বাস্তবে ফিনান্সিয়াল কোম্পানিগুলোকে এরকম রেটিং করার জন্য একটা কোম্পানি আছে। এই ফিনান্সিয়াল কোম্পানিকে রেটিং যে কোম্পানিগুলো করে তাদেরকে আমরা বলছি ক্রেডিট রেটিং কোম্পানি। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো তোমরা কি এটা বুঝতে পেরেছো কিনা? একটু বাকি আছে, আগে একটু বুঝেছো কিনা বলো। ম্যাম বুঝতে পেরেছি, বাট একটু তাও মানে আমি প্রবলেম জানি মেবি যে থাকতে পারে। এটা একটু নতুন, ঠিক আছে? এটা একটু নতুন, তো এই কারণে হচ্ছে তোমাদের একটু ঝামেলা হবে। তোমরা আবার আমি বলছি, তোমাদের রেজাল্ট কার্ড দেখে তোমাদের যে গ্রেড গুলা দেখো, বাংলাতে এ, ইংরেজিতে বি, ম্যাথে এ প্লাস, এগুলো দেখে দেখে আমরা কি করি, তোমাদের একটা জাস্ট একটা এ অক্ষর দিয়ে আমরা বুঝি না তুমি মোটামুটি, এ প্লাস দিয়ে আমরা বুঝি না তুমি খুব ভালো, তাই না? বি দিয়ে আমি বুঝি না তোমার অবস্থা খারাপ। তোমার কিন্তু পুরো মার্কস আমার জানা দরকার হচ্ছে না, বা তোমার পুরো 10 বছরের স্কুল লাইফের হিস্ট্রি আমার জানা লাগছে না, শুধুমাত্র তোমার এসএসসি মার্কশিট দেখে আমি বুঝতে পারছি। ঠিক যখন একটা কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করতে চায়, তখন কিন্তু আমরা সেই কোম্পানি সম্পর্কে জেনে শুনে শেয়ার কিনি। তো বিনিয়োগকারীরা তাদের রেটটা জানতে চায়, তাদের রেটটা জানতে চায় তারা কিরকম। তো এই যে রেটটা বা গ্রেডটা যে কোম্পানি তাদেরকে অ্যানালাইসিস করে এই রেট বা গ্রেড দেয়, তাদেরকে আমরা বলছি ক্রেডিট রেটিং কোম্পানি। যেমন আমরা টিচাররা তোমাদের খাতা দেখে দেই, কিন্তু ঢাকা বোর্ড তোমাদেরকে এই গ্রেড বা রেটটা দিচ্ছে। তাহলে এখানে তোমাদের ক্রেডিট রেটিং কোম্পানি হচ্ছে ঢাকা বোর্ড। আর ঠিক সেরকম কোম্পানির তোমার ক্রেডিট গুলো যারা রেটিং করে দেয় তাদেরকে আমরা বলছি ক্রেডিট রেটিং কোম্পানি। ওই শুধুমাত্র একটা গ্রেড দেখি আমরা একটা কোম্পানি এসিআই শেয়ার কিনবো, এসিআই মাথার উপরে লেখা থাকবে এ, 3টায়, তাহলে আমরা ধরে নিব এসিআই খুবই ভালো। এই কাজটা যে কোম্পানি করে দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে ক্রেডিট রেটিং কোম্পানি। এখন বুঝতে পেরেছো? জি মিস। তারপর এটা ঘরে কয়েকবার পড় হ্যাঁ, পরে ঠিক হয়ে যাবে। বাসায় যে একবার পড়বা, দেখবা যে আমার কথাগুলো তোমাদের রেজাল্টের কথা চিন্তা করবা, তাহলে দেখবা যে সব ক্লিয়ার। এখন দেখি যে আমাদের দেশে কি কি ক্রেডিট রেটিং কোম্পানি আছে। আমাদের দেশে ক্রেডিট রেটিং কোম্পানি হিসেবে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ, সংক্ষেপে বলে ক্র্যাব, CRAB, ক্র্যাব, ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড এক্সচেঞ্জ সার্ভিস লিমিটেড, CRISL ইত্যাদি কাজ করছে। এখন যেটা বলছিলাম, তোমরা যখন গ্রাজুয়েশন করে ফেলবা, তখন তোমরা এই ধরনের কোম্পানিতে তোমরা হচ্ছে ইন্টারভিউ দিয়ে জবে জয়েন করতে পারবা। এগুলো খুবই ভালো ধরনের কোম্পানি হয় এবং খুব হাই স্যালারি প্রোভাইড করে, ঠিক আছে? এরা ব্যাংকের থ্রু তোমাকে ভালো স্যালারি প্রোভাইড করে। তো এগুলা কমার্স স্টুডেন্টে এখানে তোমার জয়েন করতে পারবে, স্পেশালি ফিনান্স অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই তোমার এই ধরনের কোম্পানিতে জব করতে পারে। তো আমাদের দেশে সবচেয়ে উল্লেখযোগ্য কোম্পানি যেটা, সেটাকে আমরা বলি ক্র্যাব, ঠিক আছে? ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ। তো এই নামগুলো হচ্ছে তোমরা পড়ে রাখবা পরীক্ষায় এমসিকিউর জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের আর বেশি সময় নেই, হয়তো বা 5 মিনিট আছে। আমি জাস্ট এই 6 নাম্বারটা পড়িয়ে আজকে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ কি? আমরা অনেক নাম শুনেছি স্টক এক্সচেঞ্জ।
কোম্পানি যথারীতি ইস্যুকৃত সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের সুসংগঠিত স্থান বা নেটওয়ার্ক হল স্টক এক্সচেঞ্জ। আমাদের দেশে বর্তমানে দুটি স্টক এক্সচেঞ্জ আছে, যথা ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তাহলে দেখো, যেইখানে কোম্পানির ইস্যুকৃত শেয়ার গুলো তোমার সুন্দর একটা উপায়ে বা তোমার একটা নিয়ম শৃঙ্খলা মেনে ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে আমরা কিন্তু বলছি স্টক এক্সচেঞ্জ। আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে চিটাগাং বা চট্টগ্রাম। তো ঢাকাটার নাম হচ্ছে ডিএসি আর চট্টগ্রাম বা চিটাগাং এর নাম হচ্ছে সিএসি। স্টক এক্সচেঞ্জ কি, যেখানে তোমার হচ্ছে এই যে এতক্ষণ আমাদের নামগুলো করলাম, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এগুলো যেখানে ক্রয় বিক্রয় করা হয় সেটাকেই কিন্তু আসলে আমরা কি বলছি, স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে? তো এই আজকের জন্য তোমাদের পড়া এই 6টাই। তো তোমরা কি করবা মেয়েরা, আজকে যেহেতু তোমরা মোটামুটি বুঝতে পেরেছ আর একটা অধ্যায় মাত্র শুরু হয়েছে, তোমাদের পড়া এই 6টা পয়েন্টই তোমরা খুব সুন্দর করে প্রথমেই পড়বা হচ্ছে বাসায়। আর্থিক বাজার কি, আর্থিক বাজার বলতে কি বোঝায় এটার ব্যাখ্যা, আর্থিক বাজারে যে উপাদানগুলো আছে, দেখো আমরা দেখেছি যে অনেকগুলো উপাদান আছে, কিন্তু আজকে আমরা মাত্র 6টা দেখেছি। এটাই হচ্ছে তোমাদের বাসার পড়া। ঠিক আছে? তো সবাই বুঝতে পেরেছো বাসার পড়াটা কি? জি মিস। জি মিস। জি মিস। তো আমি আশা করি হচ্ছে তোমরা সবাই হচ্ছে বাসার পড়াটা ঠিক মতো পড়বা। আর হচ্ছে আমি কিন্তু আগামী ক্লাসে তোমাদের পড়া ধরবো, ঠিক যেভাবে তোমরা ভাইভাতে অ্যান্সার করো বা ক্লাসে হচ্ছে তোমাদের তোমরা অ্যান্সার করো, ঠিক সেরকম করেই হচ্ছে অ্যান্সার করবা। তো এইটুকুই পড়া, তোমাদের মাত্র সপ্তাহে 2 দিন ক্লাস হয়। তো আমি আশা করবো সবাই সুন্দরভাবে পড়ে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? না মিস। নো মিস। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। তাহলে আবার হুট করে বন্ধ হয়ে গেলে তখন আবার আচ্ছা, এখন কি একজন ওয়েটিং বের হয়ে গিয়েছিল, মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। 210 ফারহানা। আচ্ছা, ফারহানা ও কথা শুনতে পারে? আমি তো বুঝতে পারি না তুমি কথা শুনতে পাচ্ছি কিনা, তুমি রেসপন্স করে না। ফারহানা, তুমি কি কথা শুনতে পারো, ক্লাস শুনতে পারো? মিস আমার ওয়াইফাই চলে গিয়েছিল, এটা জন্য আমি ক্লাস করতে পারিনি মাঝখান থেকে। ও আচ্ছা, আমরা এটা আবার ইউটিউবে দিব কিছুক্ষণ পরে, তখন আবার দেখে নিও। আচ্ছা, তাহলে আজকের মতো সবাই আল্লাহ হাফেজ। পড়ানো শেষ? হ্যাঁ, আমাদের তো টাইম শেষ। ঠিক আছে? কারণ আমাদের জুমের সময় হচ্ছে তোমার 40 মিনিট অটোমেটিকলি কেটে যায়, এটা ঠিক আছে, অটোমেটিকলি কেটে যায়। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আগামী দিন সবাই সময় মতো ক্লাসে জয়েন করবা। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। ঠিক আছে? আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।